আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা নবম শ্রেণী বায়োলজি ক্লাস নিব। তো দেখো, নবম শ্রেণীতে আমরা দ্বিতীয় অধ্যায় করছিলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে পোর্শনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 40 2.4 অর্গান বা সিস্টেম যে টপিক্সটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমরা অলরেডি লিখেছি অর্গান বা সিস্টেম কী। আচ্ছা, অর্গান কি? অর্গান হচ্ছে অঙ্গ, অর্থাৎ এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের বিশেষ কিছু অংশ বিশেষ যে অংশটা সেটাই হচ্ছে অর্গান বা অঙ্গ। আর এই যে অর্গান বা অঙ্গ মিলে যে কাজটা করবে, অর্থাৎ যে সিস্টেমটা প্রভাবিত হয় সেটা হচ্ছে সিস্টেম বা তন্ত্র। এটা আমরা জানি যে সিস্টেম বা তন্ত্রটা কী। অর্থাৎ কোনো অঙ্গে যদি একই বা একাধিক ধরনের টিস্যু থাকে বা সেই টিস্যু নির্দিষ্ট কোনো কাজ করে, তবে সেই অঙ্গগুলোকে নিয়ে জীবকোষের অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটার একটা বিশেষ নাম আছে। অর্থাৎ এই যে অঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, এই অঙ্গগুলো একটা নির্দিষ্ট কাজ করবে, একটা দেহের একটা নির্দিষ্ট কাজ করবে। সেই নির্দিষ্ট কাজে কোনো নির্দিষ্ট কাজ করবে এবং একাধিক টিস্যু তাতে সমৃদ্ধ থাকবে, ঠিক আছে। দেহের অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেই শাখাটার নাম হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে আমরা সেটার নাম বলতে পারি মরফোলজি और অঙ্গ সংস্থান বিদ্যা। আচ্ছা, এই যে মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা, এটা হচ্ছে মানবদেহে দুই ধরনের অঙ্গ থাকে। একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান, একটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান। আচ্ছা, বহিটা কি? বহিটা মানে আমাদের যে স্কিন, ত্বক, তারপরে হাত, পা, চোখ, নাক, কান আমরা দেখতেছি, বাইরের যে অংশটা মানবদেহে সেটা হচ্ছে বহি অঙ্গসংস্থান। আর অন্ত অঙ্গসংস্থান কোনটা? অন্ত অঙ্গসংস্থান যেটা আমাদের এই স্কেলেটাল, অর্থাৎ আমাদের যে তোমার কঙ্কালতন্ত্রের ভিতরে যে অংশটা থাকছে সেই অংশটা, যেমন হৃৎপিণ্ড, পেশি, স্নায়ু টিস্যু, তারপর হচ্ছে পাকস্থলী, এই যে জিনিসগুলো থাকতেছে, অর্থাৎ ফুসফুস, তারপরে অনেক কিছু যেগুলো আছে, এই জিনিসগুলো যেগুলো খুব সেন্সিটিভ থাকে সেইগুলো আমাদেরকে অন্ত অঙ্গসংস্থান করতেছে। অর্থাৎ মরফোলজিকে দুইটা অংশে ভাগ করা হচ্ছে মানুষের, একটা হচ্ছে বহি আর একটা হচ্ছে অন্ত। তো আমরা এখানে লিখতে পারি মরফোলজিকে দুটো অংশে ভাগ করছে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজিটা কি? এক্সটার্নাল মরফোলজি আমরা একটু আগেই আলোচনা করলাম যে এক্সটার্নাল মরফোলজি হচ্ছে বহি অঙ্গসংস্থান। এক্সট্রা মানে বহি, আমরা জানি। তাহলে এক্সটার্নাল মরফোলজি হচ্ছে বহি অঙ্গসংস্থান বিদ্যা। বহি মানে বাইরে যে আবরণে আছে, যেমন চোখ, কান, নাক, হাত, পা, এগুলো আমাদের মাথা, এই জিনিসগুলোকে আমরা এক্সটার্নাল মরফোলজি হিসেবে অভিহিত করতে পারি। আর ইন্টারনাল কোনগুলো? ইন্টারনাল যেগুলো হচ্ছে জীবের ভিতরের অঙ্গগুলো, ঠিক আছে, যে জীববিজ্ঞানের যে শাখায় বিশালভাবে আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় ইন্টারনাল মরফোলজি। এটার আরেকটা নাম হচ্ছে অ্যানাটমি। ইন্টারনাল মরফোলজির আরেকটা নাম হচ্ছে অ্যানাটমি। যারা মেডিকেলে পড়ে তারা অ্যানাটমি সম্বন্ধে খুব ভালো করে জানে, বা আমাদের যারা বড়রা আছে, তোমাদের ক্লাস থেকে বেশি বড়, তাদেরকে তোমরা অ্যানাটমি সম্বন্ধে জানতে পারো। অর্থাৎ অ্যানাটমি হচ্ছে ইন্টারনাল যে মরফোলজিটা, অর্থাৎ মানবদের ইন্টারনাল যে অংশগুলো, যেমন পাকস্থলী আছে, প্লীহা আছে, ফুসফুস আছে, অগ্নাশয় আছে, বৃক্ক আছে, তারপর হচ্ছে ওভুম আছে, ইত্যাদি যে জিনিসগুলো থাকে, অর্থাৎ স্কেলেটালের ভিতরে, অর্থাৎ তোমার কঙ্কালতন্ত্রের ভিতরে যে জিনিসগুলা আবদ্ধ থাকে সেগুলো হচ্ছে অ্যানাটমির অন্তর্ভুক্ত বা ইন্টারনাল মরফোলজির অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে যে মরফোলজিটা, এই যে মরফোলজি অর্থাৎ অঙ্গসংস্থান বিদ্যার যে ভাগগুলো আছে, অর্থাৎ কী কী অংশে ভাগ করা যেতে পারে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের কয়েকটা অংশে ভাগ আছে, সেটা আমরা একটু দেখব। এটা একটু মুছে ফেলি।
আচ্ছা এখানেই লিখি, অসুবিধা নেই। কয়েকটা অংশ ভাগ করা যায়, তার মধ্যে প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। অ্যানাটমিটা আমি বুঝে দেবো। আচ্ছা ডাইজেস্টিভ মানে কি? ডাইজেস্টিভ মানে পরিপাক। আচ্ছা আমি ভাগগুলো লিখে নিই, তারপর হচ্ছে তোমাদের ডিটেলস বলছি। রেসপিরেটরি সিস্টেম, সেটা আমরা দেখতে পাই নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম লিখে দিতে পারি এক্সক্রিটরি সিস্টেম, লিখে দিতে পারি রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে লিখতে পারি ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা লিখতে পারি এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। কয়েকটা সিস্টেমে ভাগ করা হয়েছে, তাই না? সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ মানে কি? অর্থাৎ পরিপাক করা। ডাইজেস্টিভ হচ্ছে পরিপাক। আর সিস্টেম মানে তন্ত্র, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাক তন্ত্র, অর্থাৎ পরিপাকের সাথে সম্পর্কিত যে তন্ত্রগুলো সেটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলতেছি। অর্থাৎ পরিপাকের সাথে যেমন খাদ্য গ্রহণ করা, পরিপাক করা, পরিশোষণ করা, অপ্রাচ্য যে খাদ্যাংশ থাকে সেটা বাইরে উন্মুক্ত করা। আচ্ছা পরিপাক তন্ত্রের দুটি প্রধান অংশ আছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানেল আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেস্টিভ ক্যানেল হচ্ছে পৌষ্টিক নালী এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ডটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ পরিপাক ডাইজেস্টিভ সিস্টেমকে দুইটা অংশে ভাগ করা আছে, একটা ডাইজেস্টিভ ক্যানেল আর একটা ডাইজেস্টিভ। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা হলো, একটা ডাইজেস্টিভ, আচ্ছা ছোট করে লিখি তাহলে সেটা হচ্ছে ক্যানেল, যদি এ পাশে লিখি তাহলে তো ঝামেলা হচ্ছে। আর হচ্ছে গ্ল্যান্ড। অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা অংশ, অর্থাৎ ডাইজেস্টিভ ক্যানেল আর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা ডাইজেস্টিভ ক্যানেলটা কি? ক্যানেল হচ্ছে পরিপাক নালী, যেটা অর্থাৎ খাদ্য গ্রহণ করা, খাদ্য হচ্ছে তোমার পাকস্থলিতে যাওয়া, এটা একটা ক্যানেলের মাধ্যমে যাবে, অর্থাৎ একটা নালীর মাধ্যমে যাবে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানেল বলা হচ্ছে। এই যে ডিটেলস এগুলো কিন্তু আমরা এক একটা অধ্যায়ের উপর পড়বো। জাস্ট আজকে আমরা কাকে বলে একটু পরিচিত হচ্ছি খুব সংক্ষেপে। এটা অনেক ডিটেলস বলার কিছু আছে যেটা আমরা পরবর্তী অধ্যায়ে যাবো। যেমন পরিপাক তন্ত্র নামে একটা অধ্যায় আছে, রেসপিরেটরি সিস্টেমের যে একটা অধ্যায়, শ্বসন তন্ত্র একটা নির্দিষ্ট অধ্যায় আছে, নার্ভাস সিস্টেম একটা অধ্যায় আছে, এক্সপ্লোরেটরি একটা নির্দিষ্ট অধ্যায় আছে যেটা তোমাদের বইয়ে পড়ানো হবে পরবর্তীতে, রিপ্রোডাক্টিভ একটা নির্দিষ্ট অধ্যায় আছে, এন্ডোক্রাইনের একটা অধ্যায় আছে। তো আমরা জাস্ট একটা রিভিউ ক্লাস করবো আজকে যে কাকে কি বলে এবং কোনটার মধ্যে কোন জিনিসটা আছে। আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি ডাইজেস্টিভ সিস্টেমের পরিপাক তন্ত্রের মধ্যে হচ্ছে ডাইজেস্টিভ ক্যানেল আর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অর্থাৎ মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, এগুলো নাম আমরা ক্লাস 7 থাকতেই পড়েছি যে কাকে বলে। পরিপাকতন্ত্র আমরা মোটামুটি জানি, মানে কীভাবে চিত্রটা আঁকতে হয় বা কীভাবে পরিপাকতন্ত্র সংগঠিত, অর্থাৎ খাদ্য কীভাবে গলধকরণ করা হয়, তারপরে মুখ ঘর থেকে পরিপাক নালীতে যাচ্ছে, পরিপাক নালী থেকে তোমার পরিপাক গ্রন্থি নিঃসৃত হচ্ছে, সেখান থেকে তোমার পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী থেকে ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম থেকে তারপরে রেকটাম দিয়ে বাইরে মুক্ত হচ্ছে। এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা এই যে জিনিসগুলো হচ্ছে এখানে কিছু গ্ল্যান্ড, আমি একটু আগেই বললাম গ্ল্যান্ডের ভূমিকা আছে। গ্ল্যান্ড না থাকলে পরিপাক করার সময় যে খাবারটা পিচ্ছিল হয় না, অর্থাৎ আমরা যখন মুখ ঘরে কোনো জিনিস দিচ্ছি, খাদ্য দ্রব্য দিচ্ছি, তখন সেটা পিচ্ছিল ধারণ করছে এবং সেটা গলধকর্তন করতে সুবিধা হচ্ছে। ঠিক আমাদের মুখ ঘরে যে লালাগ্রন্থি থাকে তা কিন্তু না, আমাদের পরিপাক
বেশিরভাগ পাকস্থলিতেও গ্ল্যান্ড থাকে, বিভিন্ন গ্ল্যান্ড থাকে, যার কারণে ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পূর্ণ হতে আমাদের সহায়তা করে। মোটামুটি এটা জাস্ট একটা হেডিং। এরপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, রেসপিরেটরি মানে কি? শ্বসন, তাই না? শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্র। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম হচ্ছে শ্বসন তন্ত্র, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস গ্রহণ অর্থাৎ শ্বাস আর প্রশ্বাস দুইটা অংশ, তাই না? এটা গ্রহণ আর ত্যাগ করার যে অংশটা, সেটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অংশ সংযুক্ত। এর মধ্যে আছে নাসারন্ধ্র আছে, নাসারন্ধ্র মানে যেটা থেকে আমরা শ্বাস গ্রহণ করছি, ঠিক আছে, বা শ্বাস ত্যাগ করছি। গলবিল আছে, ল্যারিংস আছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিওল আছে, অ্যালভিওলাই আছে, একজোড়া ফুসফুস সম্পর্কিত আছে। এরপরে কি হবে? ফুসফুস, এই যে অংশগুলো আমি বললাম, অর্থাৎ তোমার সর্বপ্রথম হচ্ছে নাসারন্ধ্র, গলবিল, তারপর হচ্ছে ল্যারিংস, তারপর ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, একজোড়া ফুসফুস, এগুলো হচ্ছে মানুষের একটা শ্বসনতন্ত্রের অংশ। এটা সম্পূর্ণ মিলে একটা শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম সংগঠিত হয়। অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি হয়? অক্সিজেন গ্রহণ করব এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব, অর্থাৎ অক্সিজেনটা গ্রহণ করা হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করা হয়। এই একই পথ দিয়ে কিন্তু অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। আচ্ছা, যখন অক্সিজেন গ্রহণ করা হয় তখন সেটা কী করে? ফুসফুসে অবস্থান করে এবং ফুসফুস থেকে রক্তে হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয় অক্সি হিমোগ্লোবিন রূপে তোমার সমস্ত বডিতে, সর্বপ্রথম হচ্ছে তোমার হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে সমস্ত বডিতে সার্কেল করে আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে কী করবে? আবার কার্বন ডাইঅক্সাইড রূপে আসবে তোমার হৃৎপিণ্ড থেকে আবার সেটা ফুসফুসে, ফুসফুস থেকে আবার সেটা বাইরে পাস করবে, ঠিক যে অবস্থান থেকে আমরা গ্রহণ করেছিলাম ঠিক সেখান থেকে ত্যাগ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে রেসপিরেটরির মূল ফাংশন। এরপর আমরা যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আচ্ছা, নার্ভ মানে কি? নার্ভ হচ্ছে, গত ক্লাসে আমরা পড়ছি নিউরন, অর্থাৎ নার্ভ টিস্যুর যে এককটা, ঠিক আছে, নিউরন। আচ্ছা, নার্ভ টিস্যু হচ্ছে দেহের বাইরের যে ভিতরের উদ্দীপনা গ্রহণ করা বা সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা যে তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আর এই তন্ত্রের যেটা মূলত ফাংশন, অর্থাৎ তন্ত্রের যে কাজটা করে সেটা হচ্ছে নার্ভ, অর্থাৎ স্নায়ু। আচ্ছা, এই যে নার্ভটা সেটা কি করে? এই নার্ভের মূল হেডকোয়ার্টার হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড, তারপরে হচ্ছে কর্টেক্স স্নায়ু ইত্যাদি স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে কিছু স্নায়ুতন্ত্র থাকে যেটা বাইরের অংশে সংগঠিত থাকে। স্নায়ুতন্ত্রে যে দেহের অনিচ্ছিক পেশিগুলো কাজ নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারে। অনিচ্ছিক পেশির কাজ স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমটা সংগঠিত করতে পারে। এরপরে যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে এক্সিটরি সিস্টেম। যেটা এক্সিটরি সিস্টেম পড়ার আগে নার্ভাস সিস্টেম সম্বন্ধে আরেকটু বলি। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম, নার্ভাস সিস্টেম একটা নিউরন, ঠিক আছে, কী করবে? উদ্দীপনা প্রদান করবে এবং সে অনুযায়ী কাজ করতে পারবে। অর্থাৎ উদ্দীপনা যখন তোমার বডিতে হবে তখন সেটা মস্তিষ্কে যাবে এবং মস্তিষ্ক থেকে সেই অনুযায়ী কাজ করার অনুপ্রেরণা প্রদান করবে নার্ভাস সিস্টেমের মাধ্যমে। মোটামুটি এটার কাজ। আরও ডিটেলস আছে যেটা আমরা এতে পড়ব অন্য অধ্যায়ে। আচ্ছা, এক্সিটরি সিস্টেমটা কি? এক্সিটরি সিস্টেমটা হচ্ছে রেচনতন্ত্র। এক্সিটরি সিস্টেমটা হচ্ছে নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র। এক্সিটরি সিস্টেম হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্রটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা তন্ত্র, যেটা হচ্ছে মানবদেহে একজোড়া বৃক্ক থাকবে। সর্বপ্রথম যেটা মানে বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়ার ফলে শরীরে কিছু উপজাত দ্রব্য তৈরি হয়, যেটা হচ্ছে বাইরে উন্মুক্ত করে দেওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ কিছু নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয় যেটা বাইরে উন্মুক্ত করতে হয়। এই যে প্রক্রিয়া, এই যে বজ্র পদার্থগুলো দেহের ক্ষতিকর জিনিসগুলো বাইরে উন্মুক্ত করা যে প্রসেসিংটা, ঠিক আছে, এটাই হচ্ছে রেচনতন্ত্রের মূল কাজ। আচ্ছা, রেচনতন্ত্রের মধ্যে কি কি আছে? রেচনতন্ত্রের মধ্যে তোমার একজোড়া বৃক্ক থাকে, তারপর হচ্ছে ইউরোটার থাকে, ইউরেথ্রা থাকে, তারপর হচ্ছে রেনাল ক্যাভিটি থেকে বিভিন্ন জিনিস নিয়ে রেচনতন্ত্র সংযুক্ত থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি? রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আচ্ছা, তার মধ্যে আমি অলরেডি কয়েকটা পড়ে ফেলেছি। ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, রেসপিরেটরি সিস্টেম পড়েছি, নার্ভাস সিস্টেম পড়েছি,
এক্সিকিউটরি সিস্টেম পড়েছি, এরপর হচ্ছে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, যেটা জননতন্ত্র হিসেবে পরিচিত। যেটা আমরা জননতন্ত্র হিসেবে পরিচিত। আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেমে অর্থাৎ মানবদেহ অর্থাৎ আমাদের মানে এই যে প্রজাতির ধারাকে বিলুপ্ত যাতে না হয়, অর্থাৎ প্রজাতির ধারা বিলুপ্তর হাত থেকে রক্ষা করার জন্য নিজস্ব বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু মানবদেহের একটা নির্দিষ্ট অঙ্গতন্ত্র থাকে, সেটাকে রিপ্রোডাক্টিভ বলে। এটা হচ্ছে মানবদেহের দুই ধরনের, একটা হচ্ছে স্ত্রী, একটা পুরুষ থাকে। একটা ফিমেল পার্টে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অঙ্গতন্ত্রগুলো থাকা দরকার সেটা থাকে, এবং মেল পার্টে মেয়েদের যে অঙ্গতন্ত্রগুলো থাকার প্রয়োজন পড়ে সেগুলো থাকে। এরপর আমরা যেটা করবো ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেমটা কি? ইন্টিগুমেন্টারি সিস্টেমটা হচ্ছে ত্বকতন্ত্র। ইন্টিগুমেন্টারি অর্থাৎ বাইরের যে স্কিনটা, ইন্টিগুমেন্টারি অর্থাৎ ত্বকতন্ত্র, যেটা ইন্টিগুমেন্টারি সিস্টেম অর্থাৎ ত্বকতন্ত্র অর্থাৎ বাইরের স্কিন, তারপরে বাইরের যে খোলসটা, সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে ত্বক বা চামড়া বা স্কিন বলে। আচ্ছা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগুলো অর্থাৎ স্কিনে যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগুলো থাকে, এগুলোর মধ্যে বিভিন্ন রস নিঃসৃত হয়। এগুলো দেহের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে, তারপরে কী করে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, এবং দেহের বিভিন্ন জলীয় যে আদান প্রদানগুলো অর্থাৎ প্রসাধনটাও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এন্ডোক্রাইন কি? এন্ডোক্রাইন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি কি? এটা হচ্ছে হরমোন নিঃসৃত হয় অর্থাৎ নালীবিহীন যে গ্রন্থিগুলো। আচ্ছা, এন্ডোক্রাইন গ্রন্থিতে প্রাণীদেহে কতগুলো নালীহীন বা নালীবিহীন, তুমি যেটাই বলো কোনো সমস্যা নেই, কিছু গ্রন্থি আছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে ক্ষরণ করবে কিন্তু ও দূরবর্তী স্থানে কাজ করবে। ঠিক আছে, হরমোনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে ক্ষরিত হয় কিন্তু সেখানে কাজ করে না, সে একটা দূরবর্তী স্থানে কাজ করে। যেমন পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ মস্তিষ্কের যে গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ডটা, সেটা কী করবে? মস্তিষ্কে ক্ষরিত হয় কিন্তু কাজ করে বিভিন্ন জায়গায়, হাতে, পায়ে বা অন্য কোনো অঙ্গে এটা কাজ করতে পারে। আর এনজাইমের মধ্যে পার্থক্য হচ্ছে এনজাইম যেখানে তোমার নিঃসৃত হয় ঠিক সেখানেই ও কাজ করতে পারে। এটাই হচ্ছে এন্ডোক্রাইন এবং এনজাইমের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ এন্ডোক্রাইনের মধ্যে যে তোমার ক্ষরণটা হয় সেটা হচ্ছে হরমোন, আর অন্যান্য যে এনজাইম সেটা হচ্ছে আলাদা। আচ্ছা, এন্ডোক্রাইনের যে অন্তঃক্ষরা গ্রন্থি, এটা পরিবহনের করার জন্য কোনো নির্দিষ্ট নালী থাকে না। একটু আগে আমরা বললাম যে একটা স্থানে ও হচ্ছে ক্ষরিত হচ্ছে কিন্তু ডিফারেন্ট স্থানে কাজ করে, কিন্তু এর অবস্থানের স্থানান্তরের জন্য কোনো নির্দিষ্ট নালী থাকে না। শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, আইলেটস, ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রানেলা ইত্যাদি ইত্যাদি নাম থাকতে পারে। মোটামুটি আজকে আমাদের পড়ার টপিক্সটা এটাই ছিল। তো আজ আরেকটু আমরা রিভিউ করবো। সেটা সর্বপ্রথম যেটা আমরা করেছি সেটা হচ্ছে অর্গান বা সিস্টেমটা কি। সর্বপ্রথম আমরা অর্গানটা পড়লাম। অর্গান বা সিস্টেম দেহের অঙ্গতন্ত্র, যেটা যে পোর্শনে আলোচনা করা হয় সেটাকে মরফোলজি বলা হয়। মরফোলজিকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজিটা কি? এক্সটার্নাল মরফোলজিটা হচ্ছে দেহের বাইরের যে আবরণ, যেমন হাত পা, নাক, কান ইত্যাদি নিয়ে যে অংশটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বলে, এবং দেহের ভিতরে যে আবরণের যে অংশগুলো থাকে সেগুলো নিয়ে যারা আলোচনা করা হয় সেটাকে ইন্টারনাল মরফোলজি বলছে। আচ্ছা, এই যে মরফোলজির বিভিন্ন পার্ট আছে, তার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, এক্সিকিউটরি সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ইন্টিগুমেন্টারি সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেম আছে, আরও অনেক সিস্টেম আছে। তার মধ্যে আমরা মেইন যে ফাংশন সেটার মধ্যে আমরা এই 7-8টা সিস্টেম পড়বো আজ। সেটা পড়ে ফেলেছি অলরেডি। তারপর আমরা একটু রিভিশন দিচ্ছি। ডাইজেস্টিভ সিস্টেমে কী হয়? পরিপাকতন্ত্র, পরিপাকে যে তন্ত্রগুলো অংশগ্রহণ করে সেটা ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত। ডাইজেস্টিভ সিস্টেমকে দুটা অংশে ভাগ করা হচ্ছে, ডাইজেস্টিভ ক্যানেল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অর্থাৎ ক্যানেল যেটার মাধ্যমে খাদ্য পরিবহন করবে, খাদ্যদ্রব্য পরিবহন করে একটা পাকস্থলীতে নিয়ে যাবে, পাকস্থলী তারপর যে গ্ল্যান্ডগুলো নিঃসৃত হবে সেটাকে আরেকটা অংশে ভাগ করা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখেছি রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র।
শ্বসনতন্ত্রে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য তোমার নাসারন্ধ্র থাকবে, নাসাতন্ত্র থাকবে, তারপর হচ্ছে একজোড়া ফুসফুস থাকবে, এই যে বিভিন্ন জিনিস নিয়ে যেটা তন্ত্র করতে হয় সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এরপর হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা স্নায়ুতন্ত্র আমাদের উদ্দীপনা সাড়া দেয় আমাদের দেহ এবং হচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে আরেকটা স্থানে উদ্দীপনা বহন করে নিতে সক্ষম হয়, সেটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়, যেটা নিউরন আমরা গত ক্লাসে করেছি। আচ্ছা, এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে রেচনতন্ত্র, যেটা দেহের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশনের জন্য প্রয়োজন হয়, সেটা যে সিস্টেমের মাধ্যমে হয় সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। আর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা জননতন্ত্র, সেটা আমরা জানি। ইন্টিগুমেন্টারি সিস্টেম, ত্বকতন্ত্র, যে বাইরের আবরণ, ত্বক যে অংশটা আমাদের স্কিন বাইরের আবরণকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেটা হচ্ছে ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টারি সিস্টেম। এন্ডোক্রাইন, যেটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা হচ্ছে হরমোন, বিশেষ করে এটা হতে পারে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অগ্নাশয়, বিভিন্ন থেকে অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থি মিশ্রিত হয়, যেটা হচ্ছে এক স্থান থেকে যেটা যে স্থানে ও তৈরি হচ্ছে অর্থাৎ মিশ্রিত হচ্ছে সেখানে কাজ করবে না, দূরবর্তী স্থানে কাজ করবে। কিন্তু এই যে দূরবর্তী স্থানে কাজ করার জন্য তার কোনো নির্দিষ্ট নালী থাকবে না, সেটা হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারে। আচ্ছা, আজ এ পর্যন্ত আমরা পড়বো। নেক্সট ক্লাসে আমরা, আচ্ছা আমাদের বইয়ে আর কী কী আছে? আমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ের 42 পেজ এ দেখো অনুবীক্ষণ যন্ত্র আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র আছে, তারপর হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আছে, যেটা আমরা নিজেরাই জানি। এরপরে যে অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। কোষ বিভাজন সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, তারপরে আবার আলোচনা করব। তো আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।